অনির্বাণরা কথায় কথায় ঋতব্রত তৃণমূল যারা করছেন তাদের বেঈমান বলছেন, সে বলতেই পারে, যুক্তি দিয়েই বলার চেষ্টা করছেন। কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেস থেকে সাংসদ হয়ে, রাজীব গান্ধীর স্নেহধন্যা হয়ে, কেন্দ্রে মন্ত্রী হয়ে, সর্বভারতীয় রাজনীতির যাবতীয় পরিচয় পেয়ে রাজ্য যুব কংগ্রেসের প্রধান মুখ হয়ে ওঠার পরও 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করতে পারেন, তারপর গোটা দেশে কংগ্রেসের সবথেকে বড় শত্রু বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন, তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের টিকিটে একবার সাংসদ আর একবার বিধায়ক হয়েছেন, বিরাট বেইমানি করেছেন। আর যদি তিনি বেইমানি করেন, অন্যরা একটুও বেইমানি করেননি। আজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দেখছিলাম কোট আন কোট, বিদ্রোহীদের মান সম্মান থাকলে আগে নিজের পথ ছেড়ে দিন, খুব ভালো কথা। কিন্তু কংগ্রেসের প্রতীকে সিপিএমের সমর্থনে জিতে আসার কয়েক সপ্তাহের মধ্যে যখন ওই বাইরন বিশ্বাস তার হাতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পতাকাটা তুলে দিয়েছিলেন, তখন কি অভিষেক বলেছিলেন, ভাই বাইরন আপনি পদত্যাগ করে আগে ভোটে জিতে আসুন? কংগ্রেসের কাছ থেকে যখন ওই একটি মাত্র ঝালদা পুরসভা তৃণমূল ছিনিয়ে নিয়েছিল, তখন কি ওই মান সম্মান নীতি নৈতিকতাগুলোকে বস্তাবন্দি করে আলমারিতে ঢুকিয়ে চাবিটা আদিগঙ্গায় ছুঁড়ে ফেলে দিয়েছিল আদি তৃণমূল? এ প্রশ্ন তো আজকে উঠবেই। যাই হোক, আমার পরের বক্তা বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। পলাশির যুদ্ধ যেখান থেকে শেষ করেছিল অনির্বাণ, ওখানে যুদ্ধ হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল সেই সব নিয়ে আলোচনার জন্য এই জায়গা নয়। তবে কবি নবীনচন্দ্র সেন একটা কাব্য লিখেছিলেন, কাব্যটার নামই ছিল পলাশির যুদ্ধ। ওটা 1875-এ ছাপার হয়ে মানুষের হাতে এসেছিল। সেখানে উনি বলেছিলেন একটা জায়গায়, কোথা যাও ফিরে চাও সহস্রলোচন, বারেক ফিরিয়া চাও ও গো দিনমণি, তুমি অস্তা চলে দেব করিলে গমন, আসিবে ভারতে পুনঃ বিষাদ রজনী। তো তৃণমূলের যারা বক্তা তারা এরকমই আর কি একটা নতুন ধরনের এক্সটেম্পো, একটা অদ্ভুত জিনিস আনছেন, যেটা কিনা একটা নাটকীয়, অতি নাটকীয় ব্যাপার, যাত্রা লজ্জা পাবে। আরে কে বিশ্বাসঘাতক, কারা বিশ্বাসঘাতকতা করেছে? একটা ডাকাত দলের লোকেরা ডাকাতের সর্দারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো, পুরনো সর্দারের সঙ্গে রইল না নতুন সর্দারের সঙ্গে গেল, তাতে ডাকাত দলের বিশ্বাসযোগ্যতার কোন দিকে আছে কোন দিকে নেই সেটা বড় কথা নয়। মানুষের সঙ্গে ওরা বিশ্বাসঘাতকতা করেছে, যারা ওদের পরপর ভোট দিয়ে কালীঘাটের টালির চালা থেকে টেনে এনে প্রথমে রাইটার্স, তারপরে দুবার ওদের কথা অনুযায়ী ভোটে জিতেছিল, ওরা দুবার নবান্নে রেখেছিল। এই 1.5 দশক ধরে কারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? আজকেও আপনাদের টিভি চ্যানেলে আমরা দেখেছি টন টন সোনা বেরোচ্ছে, কেজি কেজি সোনা। কোন কোন বিশ্বাসযোগ্যতার জোরে, কোন বিশ্বাসের জোরে এই টাকা এই সোনা এসেছিল? পার্থবাবুর বাড়ি থেকে যখন টাকা পাওয়া গেছিল, অর্পিতার বাড়ির থেকে যখন টাকা পাওয়া গেছিল, সেই সময় দাঁড়িয়ে এই যারা নীতি শিক্ষকরা বসে আছেন তৃণমূল কংগ্রেসের, তারা কটা কথা বলেছিলেন বিশ্বাসযোগ্যতা নিয়ে? আমাদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে নয়, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হিসেবে আমাদের জানার ইচ্ছে আছে। বিশ্ব ভ্রমণ করাবেন না, দয়া করে ভারত ভ্রমণে নিয়ে যাবেন না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে এই মাটির থেকে উৎপন্ন হওয়া একটি দল হিসেবে আপনারা বলুন যে কোন ম্যাজিকে, কোন জাদু বলে বাড়িতে বাড়িতে এত টাকা, এত সোনা, এত অন্য ধরনের জিনিসপত্র পাওয়া যায়? ছেড়ে দিন নেতার বাড়ি, কোন বিশ্বাসযোগ্যতার বলে? দুজন বন্দ্যোপাধ্যায় বসে আছেন, বলুন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত কলেজ, যেটা আগে রিপন কলেজ বলে খ্যাতি, যার খ্যাতি ছিল, যে রিপন কলেজে যখন বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ হয়ে ফেরত চলে এলেন বিশ্বজয় করে, তারপরে আসার পরে লোকেরা তার শিয়ালদা এসে পৌঁছানোর পরে বজবজ থেকে তার ফিটন গাড়ি থেকে ঘোড়া সরিয়ে দিয়ে যুবকরা নিজেরা টেনে আনছিলেন। সেই বাঙালি বিশ্বাসঘাতক ছিল না, তারা ভাবতে পারেননি
যে সেই কলেজ যখন আরেকজন বাণিজ্যের নামে, আরেকজন শাণ্ডিল্য গোত্রীয়র নামে যখন উৎসর্গীকৃত হবে, দেশের মানুষ যখন রিপনের নাম সরিয়ে যখন তার নাম রাখবে, তারপরেও সেই কলেজের দুই নেতা, বাবা এবং ছেলে, অদ্ভুত ব্যাপার, তাদেরও যে পদবী সেটাও ওই শাণ্ডিল্য কুলগোত্রীয় বন্দ্যোপাধ্যায়, তারা ওখানে শোয়ার ব্যবস্থা রেখেছে, তারা এখানে এমন কিছু জিনিসপত্র রেখেছে যেগুলো বাড়িতে মানুষ সামনে রাখতে লজ্জা পায়, ওই কলেজে পাওয়া গেছে। উয়ে ধরা লাখ লাখ টাকার বস্তা আর কোথায় পাওয়া গেছে? তখন কোথায় আপনাদের এই বিশ্বাস যোগ্যতার কথা ছিল শাসক দল হিসেবে, যেখানে কিনা শুরু থেকে শেষ অবধি সর্বত্র মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা আপনারা করেছিলেন? আপনারা প্রত্যেকটি মুহূর্তে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কর্মফল কাউকে ছাড়ে না। আজকে যারা একে অন্যের সঙ্গে যুদ্ধ করছেন, পশ্চিমবঙ্গের মানুষের কোনো উৎসাহ নেই। একদল, আবারও বলছি, একদল ডাকাত, তারা আদি ডাকাতের সঙ্গে আছে না নব ডাকাতিদের সঙ্গে রয়েছে, তাতে আমাদের অন্তত পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ নেই। অনেকেই বলবেন যে রাজনীতি বিষম বস্তু ভাই, একটু পরে যারা ওখানে যাচ্ছে তারাও তো কখনো সমর্থন নয়, এসব নিয়ে আসতে পারেন। সুমনদাই হয়তো একটু পরে করবেন, অনেক ব্যাপারে হতে পারে, আমরা স্বীকার করছি। রাজনীতি বিচিত্র গতি, রাজনৈতিক ক্ষমতা, এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে যারা কিনা বিভিন্নভাবে জনপ্রতিনিধি রূপে রয়েছেন, তাদের প্রতি সংবিধানের এবং সংবিধানের প্রতি বা এই রাষ্ট্রের যে নিয়ম, রাজনৈতিক নিয়ম, সেখানে তাদের কিছু দেওয়ার নেওয়ার ব্যাপার আছে। কিন্তু একটি বিষয় আমি একমত, যে চ্যালেঞ্জ অনির্বাণ জানাচ্ছিল যে পারবেন একটা মিছিল করতে, পারবেন একা একটা সভা করতে, আমরা এখানে বাজি ধরে বলতে পারি, যারা আগের সঙ্গে ছিলেন, যারা পরের সঙ্গে আছেন, তারা যদি আরেকবার ভোটে এই মুহূর্তে দাঁড়ান, কেউ জিতবেন না, কারুর জেতার কোনো ক্ষমতা থাকবে না। তার কারণ মানুষ বুঝে গেছে, শেষ যে বিশ্বাসটুকু টিম করে জ্বলছিল সেটাও নষ্ট হয়ে গেছে, সেটাও মুছে যাচ্ছে শুধু একটাই কারণে, পৃথিবীতে ছেড়ে দিন, ভারতে বহু রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, বহু রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে গেছে, আবার এসেছে। কোথাও দেখেছেন জনরও সেই রকম জায়গায় পৌঁছতে পারে যে দেখলে চোর বলে তেড়ে যাচ্ছে? কে প্রমোট করছে? কেউ কোনো প্রমোশনের দরকার হচ্ছে না। সাধারণ মানুষ, আপনার আমার বাড়ির মানুষ, আমার বাড়িতে আপনার বাড়িতে যারা সহযোগিতার কাজ করে, যারা ড্রাইভারি করে, যারা সব থেকে নিচের দিকে আছে বৃত্তের দিক থেকে, তাদেরকে প্রশ্ন করুন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কারা এই চুরি, এই দেদাল লুটের ব্যবস্থা করেছিল? আমাদের বিরুদ্ধে কি না বলা হয়েছে, কি না বলা হয়েছে। সেটিং থিওরি, বিভিন্ন সময় নাকি আমরা ওদের সঙ্গে নাকি মিশে যাচ্ছি, এপার থেকে ওপারে নাকি যাতায়াত চলছে, রাজনীতির নিয়ম অনুযায়ী হয়েছে, তৎকালীন প্রক্রিয়া অনুযায়ী হয়েছে। কিন্তু 4 তারিখের পরে হঠাৎ করে যাদের বিবেক জাগ্রত হলো, 4 তারিখের পরে যারা নিজেদের দলের মধ্যে নীতি পুলিশের জায়গা নিচ্ছেন, তাদের কাছেও প্রশ্ন, যারা এককভাবে বিভিন্ন জায়গায় এদিকেও নেই ওদিকেও নেই ভাবে আছেন, এবং যারা সরাসরি এখনো পর্যন্ত কালীঘাটের হাঁড়ি কাটে মাথা জমা দিয়ে রেখেছেন, সবার কাছেই একটা প্রশ্ন, জানতেন না পার্থবাবু কিভাবে টাকা এনেছিলেন? ও বাবা, আপনারা জানতেন না মেসিনিয়ে ম্যাসাকারের নায়ককে? আপনারা জানতেন না, সত্যি জানতেন না যে গিল্ড, বিভিন্ন সময় বিভিন্ন গিল্ড টালিগঞ্জে সিনে আর্টিস্টদের মধ্যে কিভাবে টাকা নয় ছয় করতো? ও বাবা, কি মিষ্টি, কি চিন্তা, ভাবা যায় না, জানতামই না যে এইরকমভাবে যিনি কিনা একজন সল রেখেছিলেন, তিনি সোনার বাট লোকের কাছ থেকে নিতেন তার কাজ করে দেওয়ার ব্যবস্থা অনুযায়ী। সেটা কি কাজ? নৈতিকতাকে, মানে অনৈতিকতাকে নৈতিকতায় পরিণত করার যে ব্যবস্থা, সেটা তিনি নিতেন। দুর্নীতি যাদের আদর্শ ছিল, সেই রকম একটা দলের প্রতিনিধিরা বসে আছেন, সরাসরি বলছি, যারা প্রত্যেক মুহূর্তে দুর্নীতিকে সামনে থেকে টেবিল চাপড়িয়ে সমর্থন করে গেছেন, তারা এরা একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন এই ধরনের আমাদের বিভিন্ন টিভি চ্যানেলের ডিবেটে দাঁড়িয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক দুর্নীতি, তাদের সঙ্গে তাদের চেলা চামুন্ডাদের একের পর এক দুর্নীতি তারা সমর্থন করেছেন। ভাই অনির্বাণ, তুমি তো তৃণমূলে অফিসিয়ালি জয়েনই করলে ভাই মার্চ মাসের পরে, যখন কিনা ভোট ঘোষণা হয়ে গেছে, তারপরে টিকিটও ঘোষণা হয়ে গেছে তারপরে। সুতরাং তুমি টিকিট পাওনি কি তুমি টিকিট পেয়েছো সেটা বড় কথা না, কিন্তু তোমার কথাটা খুব বড়। যারা এই দুর্নীতির সুযোগ নিয়ে টিকিট পেয়েছেন, যারা জিতেছেন, যারা জিতলে মমতাকে সামনে রেখে, অভিষেককে সামনে রেখে অত্যাচার করতেন, তারা কোথায় কি করতেন? আরও একটা প্রশ্ন আছে, যারা বিভিন্ন সময় এত কথা বলার পরে মনে মনে একটু দুঃখ পাবেন, আহা দেবজিৎ তুমি তো ভদ্রভাবে কথা বলো, এত উত্তেজিত না, না না এগুলো করা ঠিক না, একটু মিষ্টি করে বলো। 4 তারিখ বেলা 12টার পর ডিজে বাজবে। কি অনির্বাণ, তুমি তো তার সঙ্গে এখনো আছো, ডিজে বাজবে, ভাবতে পারেন? তারপরে আরেকজন পুষ্পার ঘরে গিয়ে বললেন কি যেন, ও চেয়েছিল একটা ইলেকট্রিক চুল্লি বানিয়ে দিতে হবে হিন্দুদের জন্য, আমি বলছি আমি বানিয়ে দেবো। দেখান এগুলো, এই এবিপিতে দেখান যে কী রকমভাবে, কি ভাষায়, কি শারীরিক ভাষায় এই ধরনের আক্রমণ বাঙালিকে করা হয়েছিল। বাঙালির সঙ্গে সেই দিন বিশ্বাসঘাতকতা হয়নি, সেই দিন মনে হয়নি বিশ্বাসঘাতকতা হচ্ছে। আর আমাদের মধ্যে এখন এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কুণাল ঘোষ, নিশ্চয়ই তিনি তার সুললিত বাণী আমাদের জন্য রাখবেন। কিন্তু কথা হচ্ছে যে যা কিছু হয়েছে, যা কিছু ধ্যাষ্টামো হয়েছে, নষ্টামো হয়েছে, সে যে কোনো কারণেই হোক না কেন, বিবেক জাগ্রত হয়েছে কি হয়নি পরের কথা, কিন্তু কুণালবাবু তো নিঃস্বার্থভাবে, এটা তো মানতেই হবে, তিনি তার দলকে তিনি আবরণ দিয়ে আটকে রেখেছিলেন, তিনি বোঝাতে চেষ্টা করেছিলেন মানুষকে, যাই হোক না কেন পুকুর চুরি হয়েছে, কুণালবাবু নস্যাৎ করে দিয়েছেন এক কথা, আরে এরকম তো কোনো ব্যাপারই নয়, উল্টো দিকে তোমরাই হয়তো দোষ করছো। এই আজকে যদি সরকার তৃণমূলের থাকতো, কুণালবাবু যদি সরকারি দলের মুখপাত্র থাকতেন, আজকে যদি সত্যি সত্যি সব্যসাচী বাবুর বাড়ি থেকে ওই সব সোনার গয়না টয়না পাওয়া যেত, তারপরেও কিন্তু কুণালবাবু অ্যান্ড কোম্পানি একই ধরনের পদ্ধতিতে এই একই জিনিসগুলোকে আড়াল করতেন। আজকে বিবেক জাগ্রতির কথা যারা বলছেন, যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে 1.5 দশক ধরে বেইমানি করে গেছেন, বিশ্বাসঘাতকতা করে গেছেন, তারা আর যাই হোক, আবারও বলছি, তারা পুরনো ডাকাত দলের সঙ্গে রইলেন কিংবা ভেঙে গিয়ে নতুন ডাকাত দল তৈরি করলেন, তাতে পশ্চিমবঙ্গের বাঙালির কিছু এসে যায় না। তার কারণ বাঙালির রাহু মুক্তি ঘটেছে, পশ্চিমবঙ্গের রাহু মুক্তি ঘটেছে। ধন্যবাদ।